পাহাড়ের মাথায় উজ্জ্বল রোদ, সময়ের সাথে সাথে সূর্যের তাপও বাড়ছে। এই রোদ মাথায় করেই সাবলীল ভঙ্গিতে হেঁটে চলেছে চারজন। রোজার পায়ে হোঁচটের কারণে দুটো দিন থুইসাপাড়াতেই কাটাতে হয়েছে তাদের। আর যাই হোক, 17 কিমি পথ কোলে হেঁটে পার করা সম্ভব নয়। এই দুদিনে অনেক অজানা সত্যি জানতে পেরেছে মৃন্ময়। কোনো আদিবাসী নয়, কাছের কারো ষড়যন্ত্রের শিকার হয়েছে, প্রাণ হারাতে হয়েছে আরিয়া ফয়সালকে। মৃন্ময় অবাক হয়নি। এ তো নতুন কিছু নয়, সেই অতীত থেকে এমনটা হয়ে আসছে। ইতিহাসের অন্ধকার গহ্বরগুলো গোলকধাঁধার মতো ঘুরে ঘুরে বর্তমানে জানিয়ে দিয়ে চলছে অতীতের নিষ্ঠুরতা। নতুন পাড়া পেরিয়ে হরিশ্চন্দ্র পাড়ার কাছাকাছি পৌঁছাতেই দৌড়ে এসে মৃন্ময়ের পাশাপাশি হাঁটতে লাগলো রোজা। মৃন্ময় সহাস্যে বলল, আপনার না পায়ে ব্যথা মিস রোজা? তো দৌড়াচ্ছেন কেন? রোজা আর চোখে মৃন্ময়ের দিকে তাকালো। এই 2 দিন খুব সূক্ষ্মভাবে রোজাকে এড়িয়ে চলেছে মৃন্ময়, কিন্তু কেন জানা নেই রোজার। হয়তো সেই রাতের জন্য। অভিমান, লজ্জা আর অপমানে নিজেও চুপ ছিল রোজা। মৃন্ময় আবারও ডাকল, মিস রোজা। রোজা সচেতন চোখে তাকালো, স্মিত হেসে বলল, আপনার সাথে কথা ছিল বলেই দৌড়ে এলাম। সুপারস্টারদের পেছনে না দৌড়ালে কি তাদের সাথে কথা বলার সুযোগ হয় মৃন্ময় সাহেব? রোজার মুখে মৃন্ময় সাহেব শব্দটা খুবই বেমানান লাগলো মৃন্ময়ের। তবু হালকা হেসে বলল, জি বলুন, কি কথা? সায়াম চাকে তো পেলেন, এবার নেক্সট প্ল্যান কি? নেক্সট প্ল্যান হলো বান্দরবন থেকে ঢাকা, তারপর আগের মতোই বাঁধা ধরা জীবন। রোজা থমকে দাঁড়ালো, কপাল কুঁচকে বলল, মানে আসল কালপ্রিটকে খুঁজে বের করবেন না? মৃন্ময় 2 পা এগিয়ে গিয়েছিল। রোজার কথায় থেমে গিয়ে ফিরে তাকালো, অপকটে বলল, না। রোজা হেঁটে মৃন্ময়ের পাশাপাশি দাঁড়ালো, বিস্ময় নিয়ে বলল, কেন? কারণ আমি হিংস্র হতে চাই না রোজা। সে যদি ভুলবশত আমার সামনে চলে আসে, তাহলে আমার এই মুখোশটা আর থাকবে না। মানবতা, দয়া, এই শব্দগুলো তুচ্ছ হয়ে পড়বে। রোজা ব্যাগের বেল্ট দুটো টেনে ধরে হাঁটতে হাঁটতে বলল, মুখোশ? মুখোশ তো খারাপ মানুষের থাকে। আপনি কি ইনডাইরেক্টলি নিজেকে ব্যাড পারসন বলতে চাইছেন? মৃন্ময় হেসে ফেলল, হাসি মুখেই বলল, বলতে চাইছি না, বলছি প্রতিটা মানুষের মাঝে একজন হিরো এবং একজন ভিলেন লুকায়িত থাকে। একটাকে নিয়ে কি বাঁচা সম্ভব? রোজা উত্তর দেয়নি। এই দীর্ঘ জার্নিতে আর কোনো কথা হয়নি তাদের। কেন হয়নি, কিসের সেই বাধা নিজেও বুঝতে পারেনি রোজা। ঢাকায় ফিরে ভালো থাকবেন, এই কথাটাতেই পুঁজি করে যার যার গন্তব্যে পা বাড়িয়েছে তারা। রোজা বেশ কয়েকবার পেছনে ফিরে তাকিয়েছে, কেমন একটা টান অনুভব করছে উল্টো পথে চলা সেই মানুষটার উপর। আরুর গালে চর বসানোর পর থেকেই নিজের ভুলটা উপলব্ধি করতে পারছে রাফিন। আর যাই হোক, আরুকে চর মারাটা ঠিক হয়নি, এতে আরুর ভয়টা বাড়বে বই কমবে না। সরি বলাটা রাফিনের ধাঁচে নেই। জীবনে প্রথম রোজাকেই সরি বলেছিল সে, তার আগে বা পরে কেউ নয়। রাফিন চেয়ারে গা এলিয়ে এসবই ভাবছিল। ঠিক তখনই ধীর পায়ে ঘরে ঢুকলো আসিফ। মৃদু গলায় বলল, ভাই। রাফিন চোখ মেলে তাকালো, আসিফকে দেখে হালকা হেসে বলল। আসিফ চেয়ার টেনে বসতে বসতে বলল, মৃন্ময়রা ফিরেছে ভাই। মৃন্ময়রা যার কাছে গিয়েছিল তাকে জেরা করে পুলিশ যতটুকু জানতে পেরেছে, তার সারমর্ম হলো মৃন্ময়ের বাপ আর তার বন্ধু বান্দরবান জেলায় একটা কলেজ বানাতে চেয়েছিল। তার ওই রেস ধরে বান্দরবান ডাকাতদের সহায়তা খুন করে গুম করে দেয়া দুজনকেই। খুন করার কথাটা যদিও ওদের শেষ পরিণতিটি এখনও জানতে পারেনি কেউ। রাফিন কিছুক্ষণ স্থির দৃষ্টিতে তাকিয়ে থেকে চোখ বন্ধ করল। রাফিনের মুখে কাঠিন্য চোখ এড়ালো না আসিফের। আসিফ ইতস্তত গলায় বলল, ভাই। রাফিন চোখ খুলে মৃদু হাসল। রাফিনের রহস্যমাখা হাসির কারণটা ধরতে পারল না আসিফ। নীরব দৃষ্টিতে তাকিয়ে রইল রাফিনের দিকে। রাফিন সোজা হয়ে বসল। খারাপ মানুষ হওয়ার মতো ইন্টারেস্টিংয়ের কিছু হয় না আসিফ। খারাপ মানুষ হওয়াটাও দারুণ একটা এক্সপেরিয়েন্স। উত্তরে কি বলা যায় বুঝতে না পেরে চুপ করে বসে রইল আসিফ। রাফিন কয়েক সেকেন্ড নীরব থেকে বলল,
ডিরেক্টরকে ডেকে পাঠা আসিফ। অনেকদিন যাবৎ চোর পুলিশ খেলি না, আজ খেলবো, যা। আসিফ কথাটার ভাবার্থ না করতে পেরেও মাথা দুলালো, কিন্তু উঠল না। রাফিন স্থির দৃষ্টি নিক্ষেপ করে বলল, কিছু বলবি? আসিফ সাহস নিয়ে বলল, জি ভাই, ভাই আজ 5 বছর ধরে আপনার সাথে আছি ভাই। সবসময় ছোটো ভাইয়ের মতন ভালোবেসেছেন। সেই হিসেবে আপনার মনে হয়েছিল আমি আপনাকে অল্প হলেও বুঝি, কিন্তু আমার ধারণা কি ভুল ছিল ভাই? রাফিন কপাল কুঁচকে বলল। কিন্তু কি? আসিফ ঢোক গিলল, চোখ নামিয়ে নিয়ে নিচু গলায় বলল, কিছুদিন যাবৎ আমার মনে হচ্ছে আপনি আমাকে বুঝতেছেন না ভাই। কেমন যেন ধাঁধার মতো লাগছে সব। এর আগে মেয়েদের সাথে আপনার সম্পর্ক ছিল, কিন্তু এখন। রাফিন কিছু বলল না, তার দৃষ্টি স্থির। আসিফ জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে বলল, ভাই আপনার চোখে নতুন কিছু দেখছি আমি। হয়তো আমি ভুল, কিন্তু আমার বিশ্বাস আমার ভুল নই। রাফিন মুচকি হাসল, সকৌতুকে বলল, নতুন কি দেখছিস? যা বলবি স্পষ্ট করে বল। আসিফ মৃদু গলায় বলল, ঘোর। রোজা ম্যাডামের নাম শুনলে আপনি কেমন একটা ঘোরের মধ্যে চলে যান ভাই। আপনার ধারণা কি সত্যি ভাই? রাফিনকে বেশ চিন্তিত দেখালো, চিন্তার রেখা তার কপালে স্পষ্ট। আসিফ সাহস নিয়ে বলল, আমার ধারণা কি ভুল ছিল ভাই? রাফিন হালকা হেসে বলল, তোর কি গার্লফ্রেন্ড আছে? এটা কত নাম্বার? হঠাৎ এমন প্রশ্ন করায় বোকা বনে গেল আসিফ। আমতা আমতা করে বলল, 7 নাম্বার ভাই। রাফিন হেসে উঠে বলল, কমই তো, 8 নাম্বারটার খোঁজ। আসিফ লাজুক হেসে বলল, না ভাই, এটাই ফাইনাল। আপনি অনুমতি দিলে খুব জলদি বিয়ে করে নিব ভাই, বয়স তো হয়েছে। রাফিন অবাক হয়ে বলল, বিয়ে করবি নাকি? তাহলে বাকি মেয়েদের কি হবে রে? এক বউ নিয়ে থাকতে পারবি নাকি আরো ডজন খানিক করবি? আসিফ হেসে ফেলল। একটা করবো ভাই, ভালো লাগা হাজার থাকলেও ভালোবাসা তো একটাই হয়। রাফিন হাসল। আরও বই পড়ছিল শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের। পার্থিব উপন্যাসটি অসাধারণ হলেও আরুর কাছে পাংশে ঠেকছে। আজকাল কোনো কিছুই মন বসে না তার। রাফিনের চর খেয়ে পাংশে ভাবটা দ্বিগুণ হয়েছে বলেই বোধ হচ্ছে। কথায় কথায় মরে যেতে ইচ্ছে করছে। হাতের দিকে তাকাতেই হাতের রগগুলো কেটে ফেলার মতো দুঃসাহসিক চিন্তা ও পৈশাচিক আনন্দ পাচ্ছে, নয়তো গলায় ফাঁস। কিন্তু সমস্যা হলো রাফিনের রুমে ফ্যান নেই। ফ্যান না থাকার ব্যাপারটাতেও ভীষণ বিরক্ত আরু। বারবারই মনে হচ্ছে ঘরে ফ্যান না থাকাটাও তার দোষ। সে রুমে আছে বলেই ফ্যান নেই। রুম থেকে বেরিয়ে গেলেই বোঝা যাবে ফ্যান আছে এবং মহা উৎসাহে ঘুরছে। আরু দীর্ঘশ্বাস ফেলল, সাথে সাথে দরজা ঠেলে ভেতরে ঢুকলো রাফিন। হাতে দুটো প্যাকেট। দরজা বন্ধ করে ফিরে তাকিয়ে আরুকে দেখেই থমকে গেল সে। পরক্ষণেই ইতস্তত করে এগিয়ে এলো, তুমুল অস্বস্তি নিয়ে আরুর দিকে প্যাকেটগুলো এগিয়ে দিয়ে বলল, তোমার জন্য। এই দুটো শব্দ উচ্চারণ করতেই যেন দম শেষ হয়ে এলো রাফিনের। কি ভীষণ অস্বস্তি না লাগছে তার। এই পরিস্থিতিতে না পড়লে হয়তো অস্বস্তি নামক বস্তুটির সাথে কখনো পরিচিত হওয়াটা হয়ে উঠত না রাফিনের। আরও ভয়মাখা চোখে প্যাকেটের দুটোর দিকে তাকিয়ে আছে। চাহনি দেখে মনে হচ্ছে রাফিন তাকে কোনো গিফট নয়, আজ তো মিশাইন দিচ্ছে। আরুকে এভাবে তাকিয়ে থাকতে দেখে ভ্রু কুঁচকে তাকালো রাফিন। শক্ত গলায় বলল, কি ব্যাপার, নিচ্ছ না কেন? নাও। আরও কিছুক্ষণ অপলক তাকিয়ে থেকে প্যাকেটগুলো নিল। হাত দুটো থরথর করে কাঁপছে তার। রাফিন মাথা চুলকে বলল, এখানে একটা শাড়ি আর একটা জামা আছে, তোমার যা পছন্দ পরে আসো, তোমায় নিয়ে ঘুরতে যাব। আরও অপ্রস্তুতের মতো দাঁড়িয়ে রইল, চোখ দুটো বড় বড় করে তাকিয়ে আছে সে। রাফিন এবার আরও অস্বস্তিতে পড়ল। নিজের চুলে টেনে ছিঁড়ে ফেলতে ইচ্ছে করছে তার। এই মেয়ের পেছনে টাইম ওয়েস্ট করার চিন্তা করাটাও যে একটা বড় মাপের বলদামও তাও বোঝা হয়ে গেছে তার। রাফিন নিজের রাগ কন্ট্রোল করে মুখে হাসি হাসি মুখ করে নিয়ে বলল, কি হলো, যাও। আরও পা দুটো যেন মেঝের সাথে এঁটে আছে, তবুও নড়ে চড়ে উঠল সে। বহু কষ্টে ওয়াশরুমের দিকে পা বাড়ালো। আরও ওয়াশরুমে ঢুকতে পাশের টেবিলে লাথি লাগালো রাফিন। জীবনটা পুরোদমে সার্কাস হয়ে গেছে তার। উফ,
ভার্সিটির লাইব্রেরিতে বসে আছে রোজা তীর্থ। এইসব আউল ফাউল কাজ করেই ট্রাম্প ফাইনাল চলে এসছে তাদের। ফ্রেন্ডদের থেকে নোট জোগাড় করে সেই নোট সিটিজেন ইনভেস্টিগেশন, প্ল্যানিং অ্যান্ড ক্যারিং আউট অ্যান ইনভেস্টিগেশন। টপিকটা বোঝার চেষ্টা করছিল রোজা, তার মাঝে বাহুতে কুনোই দিয়ে গুঁতো দিয়ে দৃষ্টি আকর্ষণ করে বলে উঠল তীর্থ, তো সত্যি করে বলতো, তোর মনটা কি হালকা পাতলাও খারাপ না? রোজা স্থির দৃষ্টিতে তাকালো, হালকা হেসে সহজভাবে বলল, হ্যাঁ, হালকা খারাপ। আমার ধারণা ঠিক হলে ওই হিরোর জন্য মন খারাপ তোর। প্রেমে পড়ছিস তাই না? অনেস্টলি আনসার দে। তীর্থ উৎসাহ নিয়ে বলল। রোজা হাসলো, নোটটা বন্ধ করে তীর্থের দিকে ফিরে নিচু গলায় বলল, দোস্ত, তোকে আমি অলওয়েজ অনেস্টলি আনসার দিই। দেখ, প্রেমে পড়ছে কি না সেটা বড় ব্যাপার নয়, ব্যাপারটা হলো মেলবন্ধন। প্রথমত, আমি যদি প্রেমে পড়েও থাকি তবুও উনি প্রেমে পড়েননি। আমাদের মতো সিম্পল মেয়েদের ওপর ওনারা প্রেমে পড়ে না। এইসব ওনার মতো মানুষদের কাছে নর্মাল। হাজার মেয়েরা প্রেম নিবেদন করে, সেই হিসেবে প্রেমে পড়া জনিত কারণে আমার গিল্ট ফিল হচ্ছে, নিজেকে 8-10টা মেয়ের মতো চিপ মনে হচ্ছে। আর তুই জানিস আমার আত্মসম্মান বোধ প্রবল। দ্বিতীয়ত, ওনার আর আমার মাঝে আকাশ পাতাল ব্যবধান। ওনার প্রয়োজন চাকচিক্য আর আমার প্রয়োজন সহজলভ্যতা। আমি নায়ক হিসেবে ওনার প্রেমে পড়িনি। ওনার পরোপকারিতা, নিরহংকারিতা, বুদ্ধিদীপ্তিতেই আমি মত্ত। অল অফ দিস ওনার সাথে আমার মেলবন্ধনটা হবে না রে। আমাদের ওনার সাথে কাটানোর সময়গুলোকে ভুলে যাওয়া উচিত। তীর্থ, আমি ঠিক বলছি না? রোজার বেদনামাখা হাসিতে যোগ দিতে পারল না তীর্থ। কিছুক্ষণ মন খারাপ করে বসে থেকে বলল, তুই একদম গিল্টি ফিল করবি না। তুই কখনোই 8-10টা মেয়ের মতো এতটা ইজি নস। তুই রোজা, তুই মিনময়ের জন্য, বরং মিনময় তোর জন্য পারফেক্ট ছিল না। বাদ দে ওই শালাকে, আমি তোর জন্য 7 রাজার ধন খুঁজে বের করবো। রোজা কপাল কুঁচকে তাকালো। তীর্থ দাঁত কেলিয়ে বলল। রোজা খিলখিল করে হেসে উঠল। মৃন্ময়কে নিয়ে এক তিল পরিমাণও ভাবনাও চলবে না তার। রোজা তো কল্পনাপ্রবণ মেয়ে নয়, তাকে কল্পনা সাজে না, কখনো না। মেজাজ খারাপ করে বসে আছে মৃন্ময়। সন্ধ্যা 7টা থেকে রাত 11টা অবধি হাজার চেষ্টা করেও একটা গোটা গান রেকর্ড করতে পারেনি সে। গানের অন্তরা পর্যন্ত গিয়েই সুর গুলিয়ে যায়, নয়তো খেয়ে হারিয়ে ফেলে, নয়তো লাইন ভুলে যায়। 8 বছর বয়স থেকে গান গাইছে সে। গানের জগতে তার 18টা বছর কেটে গেল, অথচ এত ভুল কখনো হয়নি। তবে আজ কেন? মৃন্ময়ের ভাবনার মাঝে নরম কণ্ঠে বলে উঠল প্রদীপ, দাদা, আজ বরং রেস্ট নেন। শরীর আর কত কুলোবে আপনার, আজ বরং থাকুক। মৃন্ময় মৃদু হেসে বলল, সরি প্রদীপতা, রাতভর কষ্ট করলে অথচ কাজের কাজ কিছুই হলো না। প্রদীপ হেসে বলল, কি যে বলেন না দাদা, কিসের কষ্ট? আপনি বরং বাড়ি যান দাদা। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত শুটিং করে আবার রেকর্ডিং কিভাবে কুলাবে? জবাবে মিষ্টি করে হাসল মৃন্ময়। স্টুডিও থেকে বেরিয়ে গাড়ি ছেড়ে হাঁটা দিল সে। সোহেল প্রথম দফায় বিস্মিত হলেও কিছু বলার সাহস জোগাতে পারেনি। কোনো এক অজানা কারণে মৃন্ময় যে ক্ষেপে আছে তা বেশ আঁচ করতে পারছে সে। নয়তো শান্ত মৃন্ময় শুটিং স্পটে অযথা রাগারাগি করত না। মৃন্ময় উদ্দেশ্যহীনভাবে হেঁটে চলেছে, চারদিকে গাঢ় নিস্তব্ধতা। মৃন্ময়ের হঠাৎ করেই মনে হলো রোজার সাথে থাকলে বেশ হতো। কথাটা ভেবে নিজেই চমকে উঠল। কেন এত ভাবছে সে? একশোটে শ্যুট শেষ করা মৃন্ময় আজ 1000টা ভুল করেছে। সিনেমা জগৎ থেকে সরে আসবে সেই নিয়ে পরিচালকের সাথে অযথা রাগারাগিও করেছে। নিজের আচরণে নিজেই বিস্মিত সে। নিজেকে বারবার একই প্রশ্ন করে চলেছে, আমি তো এমন নই। আচ্ছা, রোজার মতো বাচ্চামুখী করতে পারে না সে? রোজার হাতটা শক্ত করে ধরে কি বলতে পারে না, আপনি আমার সাথে হাঁটবেন, রাতভর হাঁটবেন, যা হয় হোক, দুনিয়া ভেসে যাক। মৃন্ময় এক হাতে কপাল চেপে রাস্তার কিনারায় বসল। রোজা পাশে থাকা অবস্থায় তাকে ভুলে যাওয়াটা যতটা সহজ মনে হয়েছিল, রোজা পাশে না থাকায় ব্যাপারটা ততটাই কঠিন এবং অযৌক্তিক মনে হচ্ছে।
মৃন্ময়ের বাচ্চাদের মতো বায়না ধরতে ইচ্ছে করছে, কাঁদতে ইচ্ছে করছে, কাঁদাতেও ইচ্ছে করছে। আচ্ছা, রোজাকে কাঁদলে কেমন লাগবে? মেয়েটা কি কখনো কাঁদে না, শুধুই কি হাসে? বাড়ি ফিরে বিছানায় গা এলিয়ে দিল মৃন্ময়। চোখ দুটো বন্ধ করতেই মনে হলো বিছানাটা অপূর্ণ। তার বাম পাশে কাউকে চাই, এই বাড়ির প্রতিটি কোণায় কাউকে চাই, কিন্তু কে সে? রোজা। বিছানা ছেড়ে 2 কাপ কড়া কফি খাওয়ার পর হঠাৎ করেই মনে পড়ল মৃন্ময়ের ফ্রেশ হওয়া ছাড়া 1 গ্লাস পানিও তো খায় না সে। তবে গোছালো মৃন্ময়ের সব কিছু যেন অগোছালো হতে লাগলো। শান্ত মানুষটি ঘড়ির কাঁটার সাথে সাথে হয়ে উঠতে লাগলো চঞ্চল। এই বুঝি প্রেম? উথাল পাথাল করা অদ্ভুত শিহরণ। আমি আর কোনো যুক্তি খুঁজে না পেয়ে বললাম, কিন্তু পাতালে যাবে কি করে? যা অন্ধকার। কেন, টর্চ নেই? শুকনো গলায় বললাম, তাহলে পৃথিবীর অভ্যন্তরে গেলেও যাওয়া যেতে পারে। উপরেই খিলখিল করে হাসিতে মেতে উঠল রোজা। বোনকে হাসতে দেখে নিজেও হাসলো হৃদ। ভাইকে জুলবানের জার্নি টু দি সেন্টার অফ দি আর্থ পড়ে শোনাচ্ছিল রোজা। মাঝে মাঝে অযথাই হেসে উঠছিল, হয়তো ভারী বুকটা ঢাকার প্রচেষ্টাও চালাচ্ছিল মাত্র। বইটা বন্ধ করে পাশে টেবিলে রেখে ভাইয়ের ঝাঁকড়া চুলগুলো আরও খানিকটা ঝাঁকিয়ে দিয়ে হাসি মুখে বলল রোজা, কাল পড়ে শোনাবো কেমন? আজ বরং তুই তোর এক্স গার্লফ্রেন্ডদের নিয়ে স্বপ্ন দেখ। ইউনো, মাঝে মাঝে সময় করে এক্সদেরও মনে করতে হয়, কেননা তারা একসময় তোর প্রেজেন্টেন্ট হ্যাপিনেস ছিল। হৃদ লজ্জায় লাল হয়ে বলল, ধ্যাত আপু, আমার কোনো এক্স নেই, আর না কোনো প্রেজেন্ট আছে। আই অ্যাম এ গুড বয়। রোজা উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, আমি বিশ্বাস করি না এসব থার্ড ক্লাস মিথ্যা। বন্ধ করে স্বপ্ন দেখ। সকালে কিন্তু আমি পুরোটা স্বপ্নই শুনবো। মনে মনে দারুণ একটা স্বপ্ন সিলেক্ট করে দেখতে লেগে যা। হৃদ ভ্রু কুঁচকে বলল, স্বপ্ন কি সিলেক্ট করা যায় নাকি? অবশ্যই সিলেক্ট করা যায়। তুই যা ভাববি স্বপ্নে তুই তাই পাবি। স্বপ্ন হলো ব্রেনের খেলা। ইউর ব্রেন জাস্ট ট্রাই টু প্লে উইথ ইউ। ঘড়ির কাঁটা 1টার ঘন্টায় পড়তেই উঠে বসলো রাফিন। কেন জানি ঘুম পাচ্ছে না তার। বিছানায় ঠেস দিয়ে বসে বাম পাশে ঘুমন্ত আরুর দিকে তাকালো সে। মেয়েটি তার স্ত্রী, কথাটা ভাবতেই ভেতরটা কেঁপে উঠল তার। হঠাৎ করেই মনে পড়ল অ্যাসিস্ট্যান্টের চোখ ফাঁকি দিয়ে আরুর চেম্বারে ঢুকে যাওয়ার কথা। মেয়েটা তাকে ভালোবাসতো। আচ্ছা, এখনও কি বাসে? কি মনে করে আরুর কাছাকাছি গিয়ে আলতো ছোঁয়ায় ডাকলো রাফিন, আরু, এই আরু, গেট আপ। আরও খানিকটা নড়ে চড়ে আবারও ঘুমে মগ্ন হলো। রাফিন ভ্রু কুঁচকে তাকালো। মেয়েটা হঠাৎ এমন ঘুম কাতুরে হয়ে গেল কেন? যে মেয়ে বাথরুমে ড্রেস চেঞ্জ করতে গিয়েও ঘুমিয়ে পড়ে, সেই মেয়েকে শুধু ঘুম কাতুরে বলাটাও অন্যায়। রাফিন আবারও ডাকলো, এই আরু, ওঠো, নয়তো তোমার বরকে মেরে ফেলবো। আরও এবার চোখ পিটপিট করে তাকালো। আরুর ভয়মাখা চোখগুলো দেখে বুকের কোথাও বড্ড অস্বস্তি তাড়া দিল তার। কেন এত ভয় পায় মেয়েটা? রাফিন যে তাকে কিছুই করবে না বুঝে না নাকি মেয়েটা? রাফিন আরুর হাত টেনে ধরে বসালো। আরু বিস্ময় নিয়ে তাকিয়ে আছে। এই প্রথম আরুকে কাছে টেনে নিল রাফিন। হালকা গলায় জিজ্ঞেস করলো, রাফিনকে ভালোবাসো? আরু কেঁপে উঠল। তার এই কেঁপে ওঠাতেই বিমোহিত হলো রাফিন। আরুর দিকে যে প্রশ্নটা ছুড়ে দিল, সেই প্রশ্নটা একবার নিজেকে করলো না সে কি আরুকে ভালোবাসে? প্রশ্নগুলো তলিয়ে গেল রাতের গহ্বরে খুব গোপনে। নাস্তার টেবিলে বসে আছে রাফিন, তার সামনে জড়সড় হয়ে বসে আছে আরু। চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট। রাফিন এক দৃষ্টিতে তাকিয়ে আছে আরুর ভয়ের তো মুখে। মাথায় চলছে একটি বাক্য, কাজটা ঠিক করেনি সে, একদম না। রাফিন সাহস নিয়ে বলল, আরু, তুমি ঠিক আছো? আরু উত্তর দিল না। চোখ দুটো টলমল করে উঠল তার। রাফিনের বুকটা ভারী হয়ে এলো। এই প্রথম নিজেকে অপরাধী বলে মনে হচ্ছে তার। কিভাবে পারলো এমন একটা স্টেপ নিতে? খাবার টেবিলে ছেড়ে ঝটপট উঠে গেল রাফিন। আরুর সামনে বসে থাকা চলবে না তার, কিছুতেই না। হসপিটালে গিয়েও চুপচাপ বসে রইল সে। কালকে রাতটাতে নিজেও বিশ্বাস করতে পারছে না রাফিন।
চেয়ারে গা এলিয়ে চোখ বন্ধ করে কিছুক্ষণ বসে থাকার পর হঠাৎই চোখ খুলল রাফিন। মাথায় একটি প্রশ্ন তীক্ষ্ণ থেকে তীক্ষ্ণতর হয়ে উঠল। আরু তো এমন ছিল না। রাফিন বিস্ময় নিয়ে উপলব্ধি করলো আগের আরুকে দেখতে ইচ্ছে করছে তার, যে আরু পাগলামো করতো, হাসতো, অযথা কথা বলতো। কিন্তু কোথায় সেই আরু? কোথায় আরুর বলা মিস্টার ভিলেন শব্দটা? কতদিন শুনে না সে। আরু তো এখন আর ডাকে না তাকে। কেন ডাকে না? হসপিটালের সব কাজ ফেলে আবারও বাড়িতে ছুটে গেল রাফিন। অস্থির লাগছে তার, বড্ড অস্থির। আরু দুহাতে মুখ ঢেকে ফোপাচ্ছিল। এমন সময় ঘরে ঢুকলো রাফিন। কিছুক্ষণ আরুকে দেখে নিয়ে হন্তদন্ত করে আরুর দিকে এগিয়ে যেতে ভয়ে সিটিয়ে গেল আরু। দুহাত বালিশে চেপে ধরে খানিকটা পিছিয়ে গেল। সাথে সাথে থেমে গেল রাফিন। নরম গলায় বলল, তুমি কি ভয় পাচ্ছ আরু? ভয় পেও না প্লিজ। আমি তোমাকে টাচ করব না, কাছেও যাব না, শুধু একটু কথা বলবো। আমার সাথে একটু কথা বলবে আরু? আমি তোমার কণ্ঠটা শুনতে চাই। আগের মতো করে একটু কথা বলো প্লিজ আরু। আরু কথা বলল না। ভয় মাখা টলমলো চোখে এদিক ওদিক তাকাতে লাগলো। রাফিন ডেবিনে বসে এক হাতে কপালে চেপে ধরে আরুর দিকে তাকিয়ে রইল। সময়ের সাথে পাল্লা দিয়ে আরুর কথা শোনার জন্য আরও বেশি ছটপট করতে লাগলো রাফিন। কেন হচ্ছে, কিভাবে হচ্ছে কিছু জানে না রাফিন। তার শুধু আরুর কণ্ঠটা শোনা চাই। আরুর নীরবতা, উদাসীনতা, ভয় যেন রাফিনের তৃষ্ণাটা বাড়িয়ে দিল কয়েক গুণ। কিছুক্ষণ চুপচাপ বসে থেকে রুম থেকে বেরিয়ে গেল রাফিন।